নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে অপহরণের পর যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ভালো আছেন এবং মনোবল ধরে রেখেছেন বলে জানিয়েছেন মাদুরোর ছেলে। এদিকে চুক্তি না করলে ভেনেজুয়েলার মতোই অবস্থা হবে কিউবারও, এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। চলতি বছরের ৩ জানুয়ারি মধ্যরাতে মার্কিন ডেল্টা ফোর্স পরিচালিত সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন এবং মার্কিন বিচার প্রক্রিয়ার অপেক্ষায় দিন পার করছেন। তবে তারা যুক্তরাষ্ট্রের জেলে ভালো আছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গোয়েরা। ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি প্রকাশিত ওই ভিডিওতে গোয়েরা এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে রবিবার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। এর আগে মাদক চোরাচালানের অভিযোগে মাদুরোকে অপহরণের কয়েক ঘন্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও ডেলসিকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন ডেলসি। তার মধ্যেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প। একই দিন কিউবাকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প কিউবাকে অবিলম্বে একটি চুক্তি করার আহ্বান জানান। অন্যথায় দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে কিউবার তেল ও অর্থের প্রবাহ এখন বন্ধ হয়ে যাবে। তবে সেই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কিউবা একটি স্বাধীন দেশ এবং কেউ তাদের উপর হুকুম চালাতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কিউবার প্রেসিডেন্ট লিখেছেন, কিউবা একটি মুক্ত, স্বাধীন ও সার্বভৌম দেশ। কিউবা নিজের মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিফথ অ্যাভিনিউ। রবিবার হাজারো মানুষ নিউ ইয়র্ক সিটির ফিফথ অ্যাভিনিউয়ে মিছিল করে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রতিবাদ জানান। ফেডারেল সরকারের ব্যাপক নির্বাসন অভিযানের বিরুদ্ধে এসব বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর এক কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনে গুড নিহত হওয়ার ঘটনার পর এসব প্রতিবাদ আরও জোরালো হয়। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন নীতি ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিনিয়র কমান্ডারদের গ্রিনল্যান্ডে আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। সূত্রের বরাত দিয়ে ডেইলি মেল এ তথ্য জানিয়েছে। ডেইলি মেলের মতে, ট্রাম্প জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডকে আক্রমণ কিভাবে চালানো হবে তার পরিকল্পনা প্রস্তুত করতে বলেছেন, কিন্তু জয়েন্ট চিফস অব স্টাফ এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করে পিছিয়ে দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন ট্রাম্পের রাজনৈতিক সহযোগী স্টিফেন মিলার সহ বেশ কয়েকজন উপদেষ্টা, যারা ভেনেজুয়েলার উপর সাম্প্রতিক মার্কিন আক্রমণে উৎসাহিত হয়েছিলেন। তবে একটি কূটনৈতিক সূত্র সতর্ক করে দিয়ে বলেছে, এই আক্রমণের ভেতর থেকে ন্যাটোর ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে অপহরণ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে তার আকাঙ্ক্ষার কথা জোরে সঙ্গে বলে যাচ্ছেন। একই সঙ্গে আরেকটি সামরিক অভিযানের সম্ভাবনা সামনে আনছেন, যা ইউরোপ জুড়ে ভয় ছড়াচ্ছে, বিশ্বজুড়ে নিন্দাও কুড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে পারেন? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করতে চান। এজন্য সামরিক অভিযান সহ তার সামনে নানা বিকল্প রয়েছে। তবে প্রশ্ন হলো, ট্রাম্প কিভাবে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন অঞ্চল গ্রিনল্যান্ড দখল করে নিতে পারেন? গ্রিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ৫৬,০০০। বিকল্প হিসেবে তাদের প্রত্যেককে অর্থ দেওয়া নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গ্রিনল্যান্ডের বাসিন্দারা যাতে ডেনমার্ক থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেতে রাজি হন সেজন্য তাদের প্রত্যেককে $10,000 থেকে $1 লাখ পর্যন্ত দেওয়া নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করছেন। কংগ্রেসের উভয় কক্ষের আইন প্রণেতাদের সঙ্গে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গ্রিনল্যান্ডে হামলার পরিবর্তে এটি কিনে নেওয়াকেই অগ্রাধিকার দেবেন ট্রাম্প। আগামী সপ্তাহে ডেনমার্কের নেতাদের সঙ্গে রুবিওর বৈঠক করার কথা রয়েছে। যদিও গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ডেনমার্ক থেকে আলাদা হওয়ার সুযোগ থাকলেও তারা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়টি নাকচ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্রের কোনো হামলা নেটো চুক্তির সরাসরি লঙ্ঘন হবে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহার করা একটি সম্ভাব্য বিকল্প উপায় হতে পারে। নেটো সহযোগী ডেনমার্কও বলেছে, এমন কোনো হামলা হলে নেটো জোটের সম্পর্ক শেষ হয়ে যাবে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের সঙ্গে কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তি করা নিয়ে আলোচনা করেছেন। এই রাজনৈতিক চুক্তি অনুযায়ী অর্থনৈতিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। তবে এমন চুক্তি করতে হলেও গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা হতে হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। 2 সপ্তাহ ধরে ইরানে চলমান বিক্ষোভ থামাতে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির বার্তা সংস্থা জানিয়েছে, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 109 জন নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মার্কিন সামরিক ও নৌঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্ট। সরকার পতনের দাবিতে উত্তাল পুরো ইরান। দেশটির প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। 2 সপ্তাহ ধরে চলমান এই বিক্ষোভে অংশ নিতে প্রতিদিনই রাস্তায় অবস্থান নিচ্ছেন হাজারো মানুষ। এতে পুলিশি সহিংসতা বাড়ছে আশঙ্কাজনক হারে। সরকারিভাবে কোনো ঘোষণা না এলেও দেশটির বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, এ বিক্ষোভে নিহত ছাড়িয়েছে 5 শতাধিক আর গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। কঠোর আন্দোলনের মুখে রবিবার অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মারাত্মক অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেন তিনি। একই দিন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। এদিকে ইরানের বিক্ষোভে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, খুব শিগগিরই ইরানের শাসন ব্যবস্থার পতন হবে এবং এর মধ্য দিয়ে ইরান ও ইসরায়েল আবারও অংশীদার হবে। আমরা ইরানের বীর ও সাহসী নাগরিকদের শক্তি যোগাচ্ছি। আমরা সবাই আশা করি যে পারস্য জাতি খুব শিগগিরই এই স্বৈরাচারের জোয়াল থেকে মুক্তি পাবে। আর যখন সেই দিনটি আসবে, তখন ইসরায়েল ও ইরান সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ গড়ার পথে আবারও বিশ্বস্ত অংশীদার হবে। এরই মধ্যে ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক হুমকির পর ইসরায়েলের সামরিক বাহিনীকে অপারেশনালভাবে প্রস্তুত রাখা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এক পোস্টে বলেছেন, দেশের স্বাধীনতা আসন্ন, শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। রেজা পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করতে এবং ইরানকে পুনরুদ্ধারে তিনি জাতীয় অভ্যুত্থানের একটি নতুন পর্ব ঘোষণা করছেন। তিনি আরও বলেন, গত 2 সপ্তাহে বিক্ষোভকারীরা দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মাধ্যমে অবৈধ ইসলামী প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছেন। পাহলভি তার
এক পোস্টে আরও বলেন, স্বাধীনতা আসন্ন এবং ইরান আর এক নয়। শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে বলেও জানান তিনি। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে আন্দোলন করছেন বহু মানুষ। রবিবার বিক্ষোভকারীদের উপর একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। কেএনবিসি নিউজ জানিয়েছে, বিক্ষোভে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। স্থানীয় সব গণমাধ্যমের বরাত দিয়েই খবরটি প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিক্ষোভে কে বা কারা ট্রাক চালিয়ে দিয়েছে বা কাউকে আটক করা হয়েছে কিনা এসব বিষয় সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি স্থানীয় গণমাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় বানি সোহাইলা এলাকায় রবিবার ইসরায়েলি বাহিনীগুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর তথ্য জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। গাজা শহরের তুফা এলাকায় আলাদা আরেকটি ঘটনায় ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন আরও 1 ফিলিস্তিনি। এর মধ্যে গাজায় চরম মানবিক সংকট আরও গভীর হয়েছে শীতের প্রকোপে। গত নভেম্বর থেকে এ পর্যন্ত ঠান্ডায় জমে মারা গেছে অন্তত 4 ফিলিস্তিনি শিশু। সর্বশেষ গাজার আল রান্তেসে শিশু হাসপাতালে তীব্র হাইপোথার্মিয়ায় মৃত্যু হয় 2 মাস বয়সী এক শিশুর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত মোট 12 জন শিশু ঠান্ডাজনিত কারণে প্রাণ হারিয়েছে। বিদ্যুৎ বিভ্রাট, ব্যাটারিবিহীন ইনকিউবেটর, ওষুধ ও শিশু খাদ্যের সংকটে হাসপাতালগুলোতে নবজাতকদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার বৃষ্টি ও ঝড়ে জলাবদ্ধ তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছে। হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে অগ্নুপাত শুরু হয়েছে। রবিবার প্রবলভাবে লাভা উদ্গীরণ ও প্রবাহ শুরু হলে চারপাশে লাল আভা ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, 2024 সালের 23 ডিসেম্বর থেকে কিলাউইয়া আগ্নেয়গিরি দফায় দফায় অগ্নুপাত করছে। ইউএসজিএস জানায়, প্রতিটি অগ্নুপাত সাধারণত 12 ঘন্টার কম সময় স্থায়ী হলেও এর মাঝে বিরতি থাকতে পারে 2 সপ্তাহেরও বেশি। সংস্থাটি আরও জানায়, রাতভর ভূমিকম্পজনিত কম্পন ও লাভার ছিটকে পড়ার মাত্রা বেড়েছে, যা নতুন আরেকটি অগ্নুপাতের ইঙ্গিত দিচ্ছে। এদিকে আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসের মাত্রা এখনও বেশি, ফলে বাতাসের গতিপথে আগ্নেয় বায়ু দূষণ ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে ইউএসজিএস। ঘূর্ণিঝড় কোজি এর আঘাতে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর। রবিবার স্থানীয় সময় ভোরবেলায় কুইন্সল্যান্ডের আয়ার অ্যান্ড ব্রাউন শহরের উপকূলে আছড়ে পড়ে কোজি। এই সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ঘন্টায় 95 কিলোমিটার। যে এলাকায় ঝড়টি আছড়ে পড়েছে সেখান থেকে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন 500 কিলোমিটার দূরে। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রিসাফুল্লির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঝড়ের রাজধানী ব্রিসবেন সহ কুইন্সল্যান্ডের বিভিন্ন শহর ও গ্রামে প্রায় 15,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে কোজি আসার 2 দিন আগে থেকে ভারী বর্ষণ শুরু হয়েছিল কুইন্সল্যান্ডের বিভিন্ন এলাকায়। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত 2 দিনে কুইন্সল্যান্ডে 2 দিনে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত আরও 24 থেকে 48 ঘন্টা অব্যাহত থাকবে। মিয়ানমারের বিরুদ্ধে করা একটি ঐতিহাসিক মামলায় আজ জাতিসংঘের শীর্ষ আদালতে বিচার কাজ শুরু হচ্ছে। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মুসলিম অধ্যুষিত পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, মিয়ানমার তাদের পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত রাখাইন রাজ্যে বসবাসকারী প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালিয়েছে। 2017 সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান চালায়। এ ঘটনায় অন্তত 7,30,000 রোহিঙ্গা নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে মিয়ানমার কর্তৃপক্ষ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সামরিক অভিযানটি ছিল একটি বৈধ সন্ত্রাস বিরোধী অভিযান। 3 সপ্তাহ ধরে এই শুনানি চলবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।